লিডসে জয়ের খুব কাছাকাছি গিয়ে একেবারে শেষ বেলায় খুবই ক্লোজ মার্জিনে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারের পর এজব্যাস্টনে সেকেন্ড টেস্টে ভারতের একাদশে বেশ কয়েকটা পরিবর্তন করা জরুরি বলে আমি মনে করি। আর ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ওই লিডসে হারের পর যে বার্তাটা দেওয়া হয়েছে তাতে করে ওই এজব্যাস্টন টেস্টের একাদশে যে একটা বা দুইটা হলেও পরিবর্তন আসবে সেরকম ইঙ্গিত কিন্তু তারা দিয়েই রেখেছে, আর সেরকম তারা পরিবর্তন ডেফিনেটলি করবে। আর সেই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব, মানে ভারতের টিম ম্যানেজমেন্টের তরফে ঠিক কোন কোন জায়গায় ভারতের ওই একাদশে একটা বা দুইটা বা তার থেকেও বেশি যদি প্রয়োজন পড়ে ওই ট্যাকটিক্যাল চেঞ্জগুলো যদি তারা করে তাহলে এজব্যাস্টন টেস্টের রেজাল্ট ভারতের পক্ষে এলেও আসতে পারে। আমি প্রথমেই বলবো শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে নীতিশ কুমার রেড্ডিকে ভারতের একাদশে ইমিডিয়েটলি ইনক্লুড করার জন্য। কারণ শার্দুল ঠাকুর ওই লিডস টেস্টে ব্যাটিংয়ে বলুন বা বলিংয়ে বলুন কোনো ক্ষেত্রেই কিন্তু কার্যকরী তেমন কোনো কন্ট্রিবিউশনই তিনি গড়ে তুলতে পারেননি। ওই ব্যাটিংয়ের জন্যই মূলত তাকে আনা হয়েছিল। তিনি তার আগে ওই ইন্ট্রা স্কোয়াড ম্যাচটা যেহেতু 122 রানের ওই ঝোড়ো অপরাজিত ইনিংসটা খেলেছিলেন আর বল হাতে ওই ম্যাচটায় তিনি 2টা বা 3টা উইকেটও নিয়েছিলেন, মূলত তার জন্যই কিন্তু শার্দুল ঠাকুরকে এই প্রথম ম্যাচে খেলিয়ে দিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেইটা তো একেবারেই বুমেরাং হয়ে ফেরত এসছে। আর ভারত যেহেতু এই টেস্টে 2 ইনিংসেই ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, তো আমি মনে করি ডেফিনেটলি অ্যাজ আ ব্যাটার আপনি যদি চিন্তা করেন নীতিশ কুমার রেড্ডি শার্দুল ঠাকুরের চাইতে কয়েক গুণ এগিয়ে থাকবে, যে কথাটা আমি ওই লিডস টেস্ট শুরুর আগেও বলেছিলাম। তখন ওই ম্যাচের একাদশ গঠনের সময়ও কিন্তু আমি নীতিশ কুমার রেড্ডিকেও রেখেছিলাম। তো সেই নীতিশ কুমার রেড্ডিকে আমি ডেফিনেটলি এই এজব্যাস্টন টেস্টের একাদশে দেখতে চাইছি। তিনি ওই 8 নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে অতীতে কিন্তু নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন অস্ট্রেলিয়া সফরে, ভয়ঙ্কর অস্ট্রেলিয়া ট্যুরে যেখানে আর কি সবাই মোটা দাগে ব্যর্থ হয়েছে কম বেশি আর কি প্রমিনেন্ট ব্যাটাররা, সেখানেও কিন্তু নীতিশ কুমার রেড্ডি ওই শেষের দিকে নেমে বেশ কয়েকটা কার্যকরী ইনিংস খেলেছেন আর একটা ম্যাচে তো একবারে সেঞ্চুরি করে ভারতকে একবারে উদ্ধার করে দিয়েছিলেন বলা চলে। তো সেই নীতিশ কুমার রেড্ডি যদি ভারতের একাদশে ফিরে আসে তাহলে ওই শেষ দিকে গিয়ে ভারত যেমন ব্যাটিং একটা এক্সট্রা অপশান পাবে, স্ট্রং অপশান পাবে, আর অ্যাট দ্য সেম টাইম তিনি এই রিসেন্ট পাস্টে বলিং নিয়েও যথেষ্ট কাজ করছেন ওই বলিং কোচ মর্নি মর্কেলের সাথে। তো বলিংয়েও যদি তিনি একটু কার্যকরী ভূমিকা পালন করতে পারেন, ওই দিনে 10টা বা 12টা ওভার যদি করার প্রয়োজন পড়ে ওই 10-12 ওভারের মধ্যেই একটা বা দুইটা উইকেট তুলে যদি ভারতকে সাহায্য করতে পারেন আর রানটাও যদি অ্যাট দ্য সেম টাইম চেক দিতে পারেন, যে কাজটা শার্দুল ঠাকুর কিন্তু এর আগের টেস্টে একেবারেই করতে পারেননি। উইকেট তো তিনি প্রথম ইনিংসে নিতেই পারেননি, যে কটা ওভার বলিং করেছেন অজস্র রান লিক করে দিয়েছেন, আর সেকেন্ড ইনিংসও কিন্তু তার বলিংয়ে ওই একই রকম চিত্রটাই দেখা গেছিল। তো সেই দিক থেকে আপনি যদি জাজ করি নীতিশ কুমার রেড্ডি উইল বি আ ভেরি গুড অপশন ওভার শার্দুল ঠাকুর ফর বোথ ব্যাটিং অ্যান্ড বলিং। তো আমি নীতিশ কুমার রেড্ডিকে ডেফিনেটলি শার্দুল ঠাকুরের জায়গায় ভারতের একাদশে দেখতে চাইছি এজব্যাস্টন টেস্টে। আর এরপর আমি বলতে চাই যে জাডেজার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো যায় কিনা। আমি মনে করি জাডেজা কিন্তু তিনিও একবারে টোটালি ফেল করেছেন ওই লিডস টেস্টে। হ্যাঁ জানি জাডেজা অভিজ্ঞ অলরাউন্ডার, তিনি জানেন কিভাবে কাম ব্যাক করতে হয়, ওই এক ম্যাচের ব্যর্থতা দিয়ে তাকে মাপাটা খুব একটা উচিত হবে না। কিন্তু তারপর আমি মনে করি এই সাম্প্রতিক সময় ওয়াশিংটন সুন্দর কিন্তু ব্যাট হাতে তিনি যে কার্যকারিতাটা প্রমাণ করেছেন, তিনি সব কন্ডিশনে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে নিতে পারেন। ওই যে আমি বলছিলাম নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ায় মেলবোর্নে যে আর কি সেঞ্চুরির ইনিংসটা খেলেছিলেন ওইখানে কিন্তু তাকে একবারে যোগ্য সঙ্গ দিয়েছিলেন এই ওয়াশিংটন সুন্দরই। ওয়াশিংটন সুন্দর তার সাথে একটা চমৎকার পার্টনারশিপ যেমন গড়ে তুলেছিলেন, একবারে সময় উপযোগী ইনিংস তিনি খেলেছিলেন, এক উইকেটের এক পাশ আগলে রাখা ওই কাজটা একবারে হোল্ডিং রোল প্লে করে বোলারদেরকে একবারে জাস্ট লাইন লেন্থ এলোমেলো করে দেওয়া, এই কাজটা কিন্তু ওই ওয়াশিংটন সুন্দর খুব ভালোভাবে করতে পারেন, আবার অ্যাট দ্য সেম টাইম তিনি অ্যাটাক করেও খেলতে পারেন। তো ওয়াশিংটন সুন্দরের মতো একজন যখন দক্ষ ব্যাটার রয়েছে যিনি শেষের দিকে গিয়ে ব্যাট হাতে একবারে প্রবলভাবে ভরসা দিতে পারেন দলকে, আর ভারতীয় দল যখন এই মুহূর্তে ওই শেষ দিকে গিয়ে ব্যাটিং কোলাপসের সম্মুখীন হচ্ছে তখন ওয়াশিংটন সুন্দরকে আপনি যদি একাদশে যোগ করেন ব্যাটিংয়ে তো একটা বাড়তি অপশান বাড়বেই, নাম্বার 7 বা 9 তিনি যে পজিশনেই খেলুন না কেন সেখানে একটা এক্সট্রা বিট অফ ব্যাটিং অপশান তিনি ক্রিয়েট করবেন, আর অ্যাট দ্য সেম টাইম বল হাতেও তিনি যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারেন। তিনি এই ফ্ল্যাটার টাইপের কন্ডিশনে তার ওই ড্রিফটিং বলুন, তার ওই ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি টাইপের ডেলিভারিগুলো বলুন, ব্যাটারদের কিন্তু যথেষ্ট টাফ টাইম দেয়। আমি মনে করি জাডেজাকে এই ম্যাচের একাদশ থেকে ড্রপ করে যদি ওয়াশিংটন সুন্দরকে খেলানোর মতো গার্ডস দেখাতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট, তাহলে আমি মনে করি দিন শেষে উপকৃত কিন্তু ভারতীয় হবে। আর এরপর আমি সাই সুদর্শনকে বাদ দেওয়ার পুরোপুরি পক্ষপাতী নয়, কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট যদি চায় তারা কিন্তু সাই সুদর্শনের জায়গায় ইনফর্ম ধ্রুব জুরেলকে খেলালেও খেলাতে পারে, কারণ ধ্রুব জুরেল এই মুহূর্তে কিন্তু ব্যাট হাতে তিনি দারুণ ছন্দে রয়েছেন। হ্যাঁ সেটা যদি ডেফিনেটলি ওই প্রস্তুতি ম্যাচে করেছেন ওই ইংল্যান্ড লায়ন্সের এগেনস্টে 2টা আনঅফিসিয়াল টেস্টে, কিন্তু তিনি তো ভালো ছন্দে বা ভালো টাচে থাকার তো ইঙ্গিত দিয়েছেন। 4 ইনিংসের মধ্যে 3টাতেই 50+ স্কোর পেয়েছেন, একটা তো সেঞ্চুরি করতে করতে আর কি হয়নি। তো এইরকম দুরন্ত ছন্দে থাকা ব্যাটার তো ডেফিনেটলি একাদশে থাকাটা ডিজার্ভ করেনি। আর সাই সুদর্শনকে আমি বসানোর পুরোপুরি পক্ষপাতী নই, আমি তাকে আরও একটা চান্স এই জায়গায় ডেফিনেটলি দিতে চাই। যদি এজব্যাস্টন টেস্টে তিনি ফেল করে যান তারপর না হয় থার্ড টেস্টে তাকে একাদশ থেকে পুরোপুরি ছেটে ফেলা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি এই জায়গায় এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ,
মানে ভারতের টিম ম্যানেজমেন্ট যদি চায় তাহলে কিন্তু সাই সুদর্শনকে তারা বসিয়ে ধ্রুব জুরেলকে একাদশে ইনক্লুড করলেও করতে পারে। তখন সেক্ষেত্রে কিন্তু আবার ব্যাটিং অর্ডারটা একটু মানে ওলট পালট হয়ে যাবে। তখন নাম্বার 3-তে আমরা করুণ নায়ারকে ব্যাটিং করতে দেখলেও দেখতে পারি, আর নাম্বার 6-এ তখন ওই অ্যাজ ইউজুয়াল ধ্রুব জুরেলই চলে আসবে। আর নাম্বার 3-তে যদি করুণ নায়ার ব্যাটিং করতে পারে, আমার মনে হয় করুণ নায়ার কিন্তু তার বেস্ট আউটপুটটা ওই নাম্বার 3, 4 আর 5-এ খেলেই ডেলিভার করতে পারেন। তো দেখা যাক এখন ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে আলটিমেটলি কী ডিসিশন নেয়, তারা এই মানে গার্ডসি ডিসিশনটা নিতে পারে কিনা বা সাই সুদর্শনের উপর তারা আরেকবার ভরসা করে কিনা। আর এরপর আরেকটা যে চেঞ্জেসের কথা আমি বলতে চাই, এটাও আমি ঠিক পুরোপুরি শিওর নই, প্রসিদ্ধ কৃষ্ণাকে এই জায়গায় ড্রপ করে ওই আকাশদীপ কিংবা আশদীপ সিংয়ের মধ্যে একজনকে খেলানো যায় কিনা। প্রসিদ্ধ কৃষ্ণা আগের ম্যাচে 2 ইনিংসে উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু তিনি অজস্র রান লিক করে দিয়েছেন, যে ব্যাপারটা নিয়ে আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। বোথ ইনিংসেই কিন্তু তার বোলিং ইকোনমিটা ওই জায়গায় 6+ দেখাচ্ছে, আর যেটা কিনা টেস্ট ক্রিকেটের জন্য একেবারেই সুখকর কোনো বিষয় নয় কোনো বোলারের জন্যই। আর ওই জায়গাতে প্রসিদ্ধ কৃষ্ণাকে মানে পাল্টা কাউন্টার অ্যাটাক করেই কিন্তু ইংল্যান্ডের ওই মিডল অর্ডার বলুন কিংবা ওই সেকেন্ড ইনিংসে তারা যখন রান চেস করছিল, ওই বেন ডাকেট কিংবা জ্যাক ট্রলি কিংবা তার পরবর্তীতে নামা ব্যাটাররা মানে প্রসিদ্ধ কৃষ্ণাকে কাউন্টার অ্যাটাক করে করে যেভাবে ছাড়খাড় করে দিয়েছেন, তাতে করে প্রসিদ্ধ কৃষ্ণার বোলিংটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের। তো প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিয়ে আমি মনে করি এই জায়গায় আশদীপ সিং কিংবা আকাশদীপকে একটা সুযোগ দিয়ে দেখলেও দেখতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। তো ইংল্যান্ডের যা কন্ডিশন, তাতে করে কিন্তু আশদীপ সিং খুব ভালো একটা অপশান এই জায়গায় ক্রিয়েট করতে পারেন। তার যেহেতু অতীতে কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে, আর তিনি মানে একজন সুইং নির্ভর বোলার, তো বল দুদিকে তিনি মুভ করাতে পারবেন। আর যেটা কিনা ইংলিশ কন্ডিশনে যে কোনো বোলার একবারে মানে প্রবলভাবে চাইবে, এই পার্টিকুলার কন্ডিশনে এই মানে সুইং নির্ভর বোলাররা কিন্তু সবসময় বল করার জন্য মুখিয়ে থাকবে। আর আশদীপ যেহেতু মানে এখনও টেস্ট ক্রিকেটে তার ডেবিউটা হয়নি, সেই কারণে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে নিয়ে সেভাবে হোমওয়ার্ক করতে বা পরিকল্পনা করারও একটা তেমন চান্স পাবে না। তো আশদীপকে যদি এই জায়গায় মানে এজবাস্টন টেস্টে ডেবিউ করে দেয় ভারতের টিম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু একটা বড় সারপ্রাইজই হয়ে যাবে মানে দুই দলের জন্যই। আর আশদীপ যদি তার ওই সুযোগটা কাজে লাগিয়ে মানে একেবারে ভালো মতো পারফর্ম করতে পারেন বা যদি কোনো ম্যাচ উইনিং একটা স্পেল যদি তিনি উপহার দিতে পারেন, তাহলে তার টেস্ট ক্যারিয়ারটা যায় মানে আগামীতে লম্বা হয়ে যেতেই পারে, সেটা কিন্তু বলাই বাহুল্য। তো এখন দেখা যাক যে ভারতের টিম ম্যানেজমেন্ট কি প্রসিদ্ধ কৃষ্ণার উপরে আরেকবার ভরসা রাখে, নাকি প্রসিদ্ধকে বাদ দিয়ে আর্শদীপ সিং কিংবা আকাশদীপের উপর ভরসা করে কিনা, বা তাদেরকে এই একাদশে ইনক্লুড করে দেয় কিনা। আমার মনে হয় এই পার্টিকুলার কয়েকটা চেঞ্জেস করলেই ভারতের পক্ষে এজবাস্টন টেস্টের রেজাল্টটা এলেও আসতে পারে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।